আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ পাল্টা শুল্ক নীতি কার্যকর হবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ভারত যদিও আমাদের বন্ধু, তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বে সর্বোচ্চ। তারা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে। ট্রাম্প আরও বলেন, ভারত সবসময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে থাকে। সবাই যখন চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করুক, ঠিক সে সময়ে চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এটি ভালো লক্ষণ নয়। পাকিস্তানের সাথে চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে। এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এদিকে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত 6টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। একই পদক্ষেপের আওতায় বিশ্বজুড়ে মোট 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইরানের পেট্রোলিয়াম পণ্য কেনাবেচা ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ লেনদেনে ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ভেঙেছে। নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেয়া হতে পারে। এ নিয়ে বিগত কয়েকদিনে উন্নত 7 দেশের জোট G7 এর 3 সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলল। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রেসিডেন্ট। সেগুলো হলো, ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে 2026 সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর থেকেই মার্ক কার্নির সরকারের ওপর চাপ বাড়ছিল। এরই মধ্যে গত মঙ্গলবার তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন কানাডার প্রায় 200 জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। তাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে গাজায় চলমান নৃশংসতা বন্ধ না করলে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 31 জন বিশিষ্ট নাগরিক। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শিল্পী, কবি, শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাংবাদিক ও অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্কারজয়ী ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম, ইসরায়েলের সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেনিয়ার, পার্লামেন্টের সাবেক স্পিকার আব্রাহাম বার্গ। এছাড়া ইসরায়েলের সাংস্কৃতিক ক্ষেত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার ইসরায়েল প্রাইজ পাওয়া বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিও এতে স্বাক্ষর করেছেন। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 1 বছর 10 মাসে আত্মহত্যা করেছেন মোট 58 জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি দৈনিক হারেটস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হারেটস জানিয়েছে, আইডিএফের অভিযান শুরুর পর 2023 সাল শেষ হওয়ার আগেই
আত্মহত্যা করেছে ১৭ জন ইসরায়েলি সেনা। পরে ২০২৪ সালের গোটা বছরে ২৪ জন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলের সেনাবাহিনীতে মরণ রোগ বিশেষজ্ঞ, মনোবিদ, সমাজকর্মী সহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ব্যক্তিদের গুরুতর ঘাটতি আছে বলেও দাবি করেছে হারেজ। এই ঘাটতির কারণে বিষাদ ও অবসাদগ্রস্ত সেনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, বিষাদ, অবসাদ ও ট্রমায় আক্রান্ত হয়ে প্রতি মাসে ইসরায়েলি সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগে ভর্তি হচ্ছে শত শত সেনা। যে মানসিক সমস্যায় তারা ভুগছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PSTD। আত্মহত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ওফাকিমে। সেদিন ওফাকিমের একটি বাড়ি থেকে এক সেনার লাশ উদ্ধার করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আত্মহত্যা করেছে ওই সেনা। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬০,১৩৮ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬% নারী, শিশু ও বেসামরিক মানুষ। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, গণহত্যার সাথে কার্যক্রমে জড়িত থাকা সেনারা পরবর্তীতে হতাশা ও অবসাদ থেকে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭১ জন ফিলিস্তিনি। এছাড়া খাদ্যাভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণবাহী ট্রাকের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ ফিলিস্তিনিদের দিকে গুলি করতে শুরু করে ইসরায়েলি বাহিনী। মুহূর্তে নিহত হন ৫১ জন ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হন আরও প্রায় ৬৫০ মানুষ। একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে মোরাক করিডোর এলাকায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আরও ২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান দুর্ভিক্ষের কারণে এখন পর্যন্ত ১৫৪ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার প্রায় অধিকাংশই শিশু। খাবারের অভাবে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে গত কয়েক সপ্তাহেই। মানবাধিকার সংগঠন ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ। শিশুদের পাশাপাশি বৃদ্ধদের অবস্থাও খুব করুণ। অপুষ্টি ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছেন তারা। জাতিসংঘ বলছে, গাজার মানুষদের ন্যূনতম মানবিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। অথচ গত ৪ দিনে গাজায় ঢুকেছে মাত্র ২৬৯টি ট্রাক। এক আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে, গাজায় দ্রুতই পূর্ণমাত্রার দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষের মৃত্যু হার যেভাবে বাড়ছে, তা আন্তর্জাতিক মানবিক মূল্যবোধের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার সৌদির সহায়তা নিয়ে ৭টি ট্রাক গাজায় প্রবেশ করে। বার্তা সংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, বাদশাহ সালমান মানবিক সহায়তা এবং রিলিফ সেন্টারের আওতায় এসব সহায়তা পাঠানো হয়েছে। যে 7টি ট্রাক গাজায় গেছে সেগুলোতে খাবার রয়েছে। সৌদি গ্যাজেটের তথ্য অনুযায়ী সৌদি আরব এখন পর্যন্ত ৫৮টি বিমান, ৮টি জাহাজে করে গাজার জন্য সহায়তা পাঠিয়েছে, যেগুলোতে ৭,১৮৮ টন খাবার, মেডিকেল পণ্য, আশ্রয় উপকরণ ছিল। এছাড়া গাজার জন্য সৌদি আরব ২০টি অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে। এগুলো ফিলিস্তিনি রেড ক্রেসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মাহমদ নাইনি বলেছেন, ইতিপূর্বে ইরান আগ্রাসনের যে প্রতিক্রিয়া দেখিয়েছে, ভবিষ্যতে তা হবে আরও ভয়াবহ। এটি আমাদের কাছে স্পষ্ট যে ইরানের জাতীয় সংহতি ও মিসাইল ক্ষমতার কারণেই ইহুদিবাদী সরকার সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। গত কয়েকদিনে ইরানকে উদ্দেশ্য করে ইসরায়েলি কর্মকর্তারা বেশ কয়েকবার আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ভবিষ্যতে ইসরায়েলি হামলার
টার্গেট হতে পারেন। তাদের এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা হুঁশিয়ারি দিলেন ব্রিগেডিয়ার জেনারেল নায়েনি। সাম্প্রতিক দুই দেশের 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন, এই যুদ্ধে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ছোট্ট দখলদার ভূখণ্ডের মানুষের জীবন কষ্টদায়ক হয়ে উঠেছিল, কিন্তু ইহুদিবাদী সরকারের জন্য তা ছিল ভয়াবহ। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি ইরানের নিরাপত্তাকে টার্গেট করার কোনো চেষ্টা করা হয় তাহলে ইরানের বাহিনী এমন প্রতিক্রিয়া দেখাবে যে শত্রুরা তাদের দখলকৃত ভূখণ্ডের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যাবে। গত কিছুদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও হুঁশিয়ারি চলছে। দেশ দুটির কর্মকর্তারা যেভাবে হুঙ্কার দিচ্ছেন তাতে আবারও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এদিকে 2018 সালের পর ইরানের উপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় দেশটির নৌ পরিবহন খাত, সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার নিষেধাজ্ঞার ঘোষণাটি জানায় মার্কিন ট্রেজারি বিভাগ। এর আওতায় অর্ধশতাধিক নৌযানের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ। দাবি করা হচ্ছে এই নেটওয়ার্ক ব্যবহার করে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রফতানি করত ইরান ও রাশিয়া। রয়টার্সের খবরে বলা হয়, এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানির ছেলে হোসেন শামখানি নিয়ন্ত্রণ করেন। সরকারি তথ্য অনুযায়ী ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।